আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে একটু দুঃখ পেয়েছি। দুঃখের কারণেই শোকে কালো শার্ট পরেছি। কারণটা বলছি, নিউজিল্যান্ড ক্রিকেট টিম তারা সবসময় কালো জার্সি বানিয়ে থাকে এবং তাদের কালো জার্সি দেখে অনেকেই তাদের জার্সিকে পছন্দ করে। তাদের চেহারা দেখতে ফর্সা সবাই। তাদের এই জার্সিগুলোতে খুব সুন্দর লাগে। এই কারণে সবাই নিউজিল্যান্ডের জার্সি পছন্দ করে। এবারের বিশ্বকাপে তারা একটু অন্য রঙের জার্সি দেখলাম প্রকাশ করেছে। এজন্য অনেকেই কষ্ট পেয়েছে। তাদের কষ্টে আমিও দুঃখিত হয়ে কালো জার্সি পরেছি। আজকে কথা বলবো নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপের যে স্কোয়াড ঘোষণা করেছে তারা, সেই স্কোয়াড ঘোষণার একটা বিষয় নিয়ে এবং তাদের স্কোয়াডের ডেপথ নিয়ে, পাশাপাশি তাদের সেরা একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি খুবই অবাক হয়েছি এবং অভিভূত হয়েছি। সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের এই যে ক্রিয়েটিভ কাজটা দেখে, নিউজিল্যান্ডের ক্রিয়েটিভ কাজটা কোনটা, তারা যে স্কোয়াডটা ঘোষণা করেছে, দুইটা বাচ্চা শিশুকে দিয়ে ঘোষণা করিয়েছে এবং ব্যাপারটা দারুণ লেগেছে। বিশেষ করে যে ছেলেটা ছিল, তার যে অ্যাটিটিউড, তার যে কনফিডেন্স, তার যে মুভমেন্ট, মানে আসলে ইনসেন, অন্য লেভেলের ছিল। খুবই ভালো লেগেছে। তো এর পাশাপাশি তারা গতবারও সুন্দর একটা আইডিয়া জেনারেট করেছিল। গতবারের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে 2023 ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে দারুণ একটা আইডিয়া জেনারেট করেছিল। খুব ভালো লেগেছে। তো যাই হোক, নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে বরাবরের মতোই তারা কেইন উইলিয়ামসনকে তাদের বিশ্বকাপের অধিনায়ক হিসেবে রেখেই দল ঘোষণা করেছে এবং অনেকের মতেই কেন উইলিয়ামসন টি-20-র খেলোয়াড় না হলেও আসলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তারা মনে করছে যে তাদের ক্যাপ্টেন হিসেবে কেন উইলিয়ামসনই যোগ্য। এবং একটা জিনিস সুন্দরভাবে মনে হচ্ছে যে নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা যে একাদশটা যে বানাবে, একাদশটা বানানোর জন্য তাদের যে স্কোয়াড তাদের হাতে আছে, এটার জন্য তাদেরকে মধুর কিছু সমস্যায় পড়তে হবে। আমরাও এই একাদশটা বানাতে গিয়ে মধুর সমস্যায় পড়েছি, কারণ তাদের স্কোয়াড ডেপথটা আমার কাছে মনে হয় যে 15 জনের থেকে 11 জন বের করাও আমার কাছে কঠিন হয়েছে, আমার কাছে কঠিন লেগেছে। কারণ হচ্ছে স্কোয়াডটা আসলেই দারুণ। কেন বলছি সেটা হচ্ছে, সাউদি, বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি, এই 4 জন বোলার থেকে আপনি 3 জন সিলেক্ট করবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা 2 জনও সিলেক্ট করতে হতে পারে। কারণ ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের যে পিচ ক্যাটাগরি, সেই পিচ ক্যাটাগরিতে হয়তো বেশি স্পিনার নিয়ে খেলতে পারেন এবং সেক্ষেত্রে তো নিশাম যেহেতু পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন, ড্যারেল মিশেলও আছেন, তিনিও স্লো মিডিয়াম বল করে থাকেন। সেক্ষেত্রে তাদেরকে দলে রেখে হয়তো 2 জন পেসার নিয়েও খেলতে হতে পারে। সেই কারণে তখন তাদের একাদশ সিলেকশনে অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা কিছু কিছু জায়গা বাদ রেখে একাদশ সিলেক্ট করব। সেটা হচ্ছে, আমরা প্রথমে তাদের ওপেনিং জুটি, ডেভন কনওয়ে উইকেট কিপার হিসেবে তিনি দলে আছেন এবং ফিন অ্যালেন, ওয়ান ডাউনে কেন উইলিয়ামসন, তারপরে ড্যারেল মিশেল, তারপরে জিমি নিশাম, এই কয়জনকে আমরা পাক্কাপাক্কি ব্যাটসম্যান হিসেবে রাখছি। একটা জায়গা আমি খালি রাখছি। তারপরে 2 জন স্পিনার হিসেবে, স্পেশালিস্ট রিস্ট স্পিনার এবং ফিঙ্গার স্পিনার হিসেবে মিশেল শান্তনার এবং রিস্ট স্পিনার হিসেবে ঈশ্বদি এবং 2 জন পেস বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। অভিজ্ঞতার বিচারে আমি এই 2 জনকে রাখলাম। এই হলো আমার বেস্ট 9। এরপরে ভাই বাকি যে 2 জন আমাকে সিলেক্ট করতে হবে, এটার জন্য আমার কাছে মনে হয় যে অনেক সিচুয়েশন, অনেক আসলে কাঠখড় পোড়াতে হবে তাদেরকে এবং বিশেষ করে তাদেরকে বুঝতে হবে যে কোন ম্যাচের কি ডিমান্ড আসলে সেটা নির্বাচন করে। সেক্ষেত্রে আমি যদি এইভাবে ভাবি যে কোনো ম্যাচে আসলে মনে হচ্ছে যে শুধু সাউদি এবং বোল্টকে খেলালেই চলবে, সেই ক্ষেত্রে তারা দলে রাচিন রবীন্দ্রা এবং এখানেও আবার ব্যাপার আছে, রাচিন রবীন্দ্রকে রাখলেন। এরপরে মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল। বাইরে ভাই, এই 3 জনের মধ্যে থেকে কাকে আপনি রাখবেন? বাকি যে 9 জনকে রেখেছি আমরা, এদের এইখানে আসলে কোনো হাত দেওয়ার কোনো জায়গা নাই। বাট আপনি যদি রাচিন রবীন্দ্রকে রাখতে চান একাদশে, বাকি
তিনজন, আপনি গ্লেন ফিলিপসকে বাদ দিবেন, আবার মার্ক চ্যাপম্যানের কিন্তু স্পিনে রেকর্ড ভালো, মাইকেল ব্রেসওয়েল পাকিস্তান সিরিজে তিনি অধিনায়ক ছিলেন, দ্যাটস ইট। মানে এটা একটা ইনসেন লেভেলের আসলে কম্পিটিশন হবে। এই জায়গাটা আমরা আপাতত অপশনাল রাখছি যে এই কয়জনের মধ্যে থাকতে পারে, এবং অনেক অনেক ক্ষেত্রে হয়তো বা ম্যাট হেনরি বা লকি ফার্গুসনও আসতে পারে। তবে ম্যাট হেনরি আর লকি ফার্গুসনের মধ্যে আমি লকি ফার্গুসনকে এগিয়ে রাখছি একটু, কারণ হচ্ছে তার স্পিডের কারণে, তো লকি ফার্গুসনের স্পিডের কারণে। তো আমি একটা একাদশ সিলেক্ট করব, যেটা আমি জানি না কোন ম্যাচের জন্য, বাট আমি একটা এই সকল কিছুর মধ্যে দিয়ে একটা একাদশ সিলেক্ট করে দিতে চাই। সেটা হচ্ছে ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, জিমি নিশাম, মার্ক চ্যাপম্যান, ইশ সৌদি, মিশেল সান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট অ্যান্ড লকি ফার্গুসন। আই এম সরি টু সে দ্যাট, যে আসলেই ভাই আমার কষ্ট হয়েছে, বাকি যাদেরকে আমি বাদ দিয়েছি এদেরকে বাদ দেওয়া খুব কঠিন। তো আমারও মনে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল, এরা আসলে বিশ্বকাপের মতো ইভেন্টে এরা সবাই ঘুমায়, অন্যান্য খেলার ক্ষেত্রে এরা সবাই ঘুমায়, এদের ঘুম ভাঙে বিশ্বকাপ আসলে। তো বিশ্বকাপ আসলে তারা একটা দুর্দান্ত দল হয়ে ওঠে, এবং তখন তেরে ফুরে সকল কিছু তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, বাট তারা সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে আবার চোখ করে। তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডকে আবারও মনে হচ্ছে ভালো একটা দল, তারা ভালো করতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের যে চোকিং ব্যাপারটা আছে সেটাও একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের একাদশ বা স্কোয়াড আমার কাছে মনে হচ্ছে একদম কমপ্লিট একটা স্কোয়াড বানিয়েছে তারা, তারা বিশ্বকাপে ভালো করবে।